বুকে কিভাবে তাদের ইনফ্লুয়েন্স অপারেশন বা প্রভাব বিস্তার খেলা চালিয়ে গেছে। কিন্তু এবার মনসুন সেশন বা মনসুন অধিবেশনে এমন একটা বিল পাস হতে চলেছে যা এদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি এফআরসিএ বা ফরেন কন্ট্রিবিউশন রেভলিউশন অ্যাক্ট, এই অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে। এই বিলটি শুধুমাত্র কোনো আইন নয়, এটি ভারতের বুকে তৈরি হওয়া এক ইকোসিস্টেমের কফিনে শেষ পেরেক। যারা এতদিন আন্দোলনজীবী সেজে রাস্তায় নেমে দেশেরই অর্থনীতি বা উন্নয়ন আটকে নিজেদের আয়ের রাস্তা বানিয়েছিল, আজ তাদের অস্তিত্ব একেবারেই সংকটে। আপনারা কি জানেন এই বিলটির কথা শুনে শুধু ভারতের বিরোধী দলগুলোই নয়, সুদূর আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত কেঁপে উঠেছে? কেন বলুন তো? কারণ জানলে আপনিও শিউরে উঠবেন। মিজোরাম কংগ্রেস একে ব্ল্যাক ডে বলছে। কেরালা অ্যাসেম্বলি এই বিল প্রত্যাহারের জন্য রেজলিউশন পাস করেছে। ঠিক আছে, ভারতের বিরোধী দলগুলো বিরোধিতা করছে, এটা না হয় বোঝা গেল। কিন্তু আমেরিকার কেন এত মাথা ব্যথা? আমেরিকার ডেমোক্রেট এবং রিপাবলিকান, যাদের নিজেদের মধ্যে আদায় কাজ করার সম্পর্ক, তারা এই একটা ইস্যুতে কিন্তু একজোট হয়ে গেছে। ইউএস কংগ্রেসম্যান থেকে শুরু করে মার্কো রুবিও, এদের মতো নেতারা ভারত সরকারকে হুমকি দিচ্ছেন যে এই আইন যেন পাস না হয়। ক্রিশ্চিয়ান রাইটস গ্রুপ এবং সিভিল সোসাইটিগুলো চরম আতঙ্কে ভুগছে। আপনাদের কি মনে হয় না ভারতের একটা সাধারণ এনজিওর ফান্ডিং বন্ধ হলে আমেরিকান নেতাদের এত গায়ে জ্বালা ধরছে কেন? এর পেছনে লুকিয়ে আছে একটা বিশাল বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র। বন্ধুরা, ইতিহাস ঘাটলে দেখবেন এটা কিন্তু আজ নতুন নয়। স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং মহাশয় পর্যন্ত স্বীকার করেছিলেন যে রাশিয়ার সাহায্যে তৈরি হওয়া কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তার পেছনে আমেরিকান এনজিওদের ফান্ডিং ছিল। সেই সময় ইন্টেলিজেন্স ব্যুরো রিপোর্ট স্পষ্ট জানিয়েছিল যে এই বিদেশি ফান্ডেড এনজিও গুলোর জন্য ভারতের জিডিপি গ্রোথ রেট 2% থেকে 3% কমে যায়। ভাবতে পারছেন, আমার আপনার দেশের 2 থেকে 3% জিডিপি স্রেফ রাস্তায় বসে কিছু মানুষের প্ল্যাকার্ড আর স্লোগানের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়েও চিত্রটা বদলায়নি। মহারাষ্ট্রের থানেতে অ্যামাজনের ডেটা সেন্টার তৈরি হচ্ছে, আর সেখানে পরিবেশের দোহাই দিয়ে আন্দোলন চলছে। 21 শতকে এআই এবং টেকনোলজিতে ভারতের এগিয়ে যাওয়ার জন্য এই ডেটা সেন্টারগুলো অপরিহার্য। কিন্তু এদের লক্ষ্য একটাই, ভারতের গ্রোথ অপারেশনকে ধ্বংস করা। অরুণাচল প্রদেশে যখন ভারতের ড্যাম বা বাঁধ বানানো হচ্ছে, তখন পরিবেশ বাঁচানোর নামে তীব্র আন্দোলন হচ্ছে। কিন্তু ঠিক তার ওপারে চীনের তিব্বত অঞ্চলে যখন চীন একের পর এক বিশাল ড্যাম বানিয়ে চলেছে, তখন এই পরিবেশবাদীদের মুখে কুলুপ। সেখানে কোনো আন্দোলন নেই। আন্দামান ও নিকোবরের গ্রেট নিকোবর প্রজেক্ট, যা মালাক্কা প্রণালীর ওপর ভারতের নজরদারি বাড়াবে, সেখানেও শুরু হয়েছে পরিবেশ আন্দোলন। প্রশ্ন হলো, এরা কারা? এদের ফান্ডিং কোথা থেকে আসে? এই জায়গাতেই এন্ট্রি নিয়েছে ভারতের নতুন এফআরসিএ অ্যামেন্ডমেন্ট বিল। কিন্তু কেন এই বিলটা এত ভয়ঙ্কর এদের জন্য? এতদিন আইনটা ছিল অনেকটা বোকা বোকা। ধরুন কোনো এনজিওর বিদেশি ফান্ডিং ধরা পড়লো বা তাদের এফআরসিএ লাইসেন্স বাতিল হলো, সরকার বড়জোর কি করতো? তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতো এবং ভবিষ্যতে বিদেশ থেকে টাকা আসার সমস্ত রাস্তা বন্ধ করে দিত। কিন্তু সমস্যাটা কোথায় ছিল জানেন? ওই এনজিও ততদিনে বিদেশি টাকায় ভারতে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলেছে। বিশাল বড় অফিস, বিলাসবহুল গাড়ি, জমি এবং কোর্টে লড়াই করবার জন্য লিগ্যাল ওয়ার চেস্ট বা দামি আইনজীবীদের পেমেন্ট করবার টাকা, এগুলো সবই তাদের কাছেই থেকে যেত। লাইসেন্স বাতিল হলেও তারা তাদের আগের জমানোর টাকায় দিব্যি নিজেদের ভারত বিরোধী এজেন্ডা চালিয়ে যেত। কুদামকুলাম প্রজেক্টের সময়ও ঠিক এটাই হয়েছিল। কিন্তু নতুন বিলে সরকার এক ভয়ঙ্কর সার্জিক্যাল স্ট্রাইক করেছে। এই বিলে বলা হয়েছে যদি কোনো এনজিও বা এফআরসিএ লাইসেন্স বাতিল হয় বা রিনিউ না হয়, তবে সরকার একটি ডেজিগনেটেড অথরিটি তৈরি করবে। এই অথরিটি সেই এনজিওর সমস্ত সম্পত্তি, জমি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, যাহা কিছু বিদেশি টাকায় কেনা হয়েছে, সব নাকি বাজেয়াপ্ত করা হবে। সরকার স্পষ্ট জানিয়েছে ইতিমধ্যেই প্রায় 37,000 এনজিওর লাইসেন্স বাতিল করা হয়েছে। এবার ভাবুন, এই 37,000 এনজিওর বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি যখন সরকার বাজেয়াপ্ত করে জনগণের কোষাগারে জমা করবে, তখন এদের ইকোসিস্টেমের কি দশা হবে? এদের আন্দোলনজীবী হওয়ার ব্যবসা তো চিরতরে একেবারে বন্ধ হয়ে যাবে। এরা কতটা চালাক সেটা না জানলে আপনি পুরো গেমটা বুঝতেই পারবেন না। ধরুন বিদেশ থেকে টাকা আসলো এডুকেশন বা হেলথ কেয়ারের নামে, সেই টাকা এরা করতো কি? বিভিন্ন হাত ঘুরিয়ে ডাইভার্ট করে দিত ওইসব পেইড প্রোটেস্ট আন্দোলনে।
আন্দোলনের লোক আনার জন্য গাড়ি ভাড়া, তাদের থাকা খাওয়া এবং কেউ পুলিশের হাতে ধরা পড়লে তাকে ছাড়ানোর জন্য লিগ্যাল ফান্ডের খরচ সব আসতো ওই হেলথ কেয়ারের টাকা থেকে। 2024 সালের এনভায়রনমেন্ট ট্রাস্ট কেসে সুপ্রিম কোর্টে আয়কর দপ্তর প্রমাণ সহ দেখিয়েছিল যে এই ট্রাস্টের 90% টাকা বিদেশ থেকে আসতো এবং সেই টাকা দিয়ে এরা পেইড প্রোটেস্ট করাতো। কিন্তু 2026-এর নতুন এফআরসিএ নিয়মে সরকার সাফ জানিয়ে দিয়েছে যে কাজের জন্য বা যে রাজ্যের জন্য টাকা নেওয়া হবে শুধুমাত্র সেখানেই তা ব্যবহার করা যাবে। গুজরাটের জন্য টাকা নিয়ে মধ্যপ্রদেশে গিয়ে আন্দোলন করা যাবে না। এছাড়া টাকার পুরো মানি ট্রেইল দেখাতে হবে এবং কোন বিদেশি কার ফান্ডিং এ টাকা দিচ্ছে তার পুরো হিসেব চাই। এবার আসে সব থেকে মজার পার্টি। আমেরিকা বা পশ্চিমী দেশগুলো যখন ভারত সরকারকে জ্ঞান দিচ্ছে তখন তাদের নিজেদের দেশের আইনগুলো কেমন? আমেরিকাতেও রয়েছে কিন্তু এই ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট অর্থাৎ এফআরসিএ। সেখানে পরিষ্কার বলা আছে কেউ যদি বিদেশিদের হয়ে কাজ করে তবে তাকে আগে থেকে ডিক্লেয়ার করতে হবে এবং বিদেশি টাকার নির্বাচন বা পলিসিতে নাক গলানো যাবে না। ইউনাইটেড কিংডমে রয়েছে এফআইআরএস অর্থাৎ ফরেন ইনফ্লুয়েন্স রেজিস্ট্রেশন স্কিম। এমনকি অস্ট্রেলিয়াতেও একই ধরনের আইন রয়েছে, অর্থাৎ নিজের দেশে বিদেশি টাকা আটকানোর সময় এরা ন্যাশনাল সিকিউরিটির দোহাই দেয়। আর ভারত যখন নিজের দেশ বাঁচাতেই একই ধরনের আইন আনে তখন ইউএস সেনেটর জেমস রিস এর মতো নেতারা এটাকে একটা ন্যাশনাল খ্রিস্টানদের উপর অত্যাচার বলে বলে। এফআরসি আইন কি কোনো ধর্ম দেখে করা হয়েছে? হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার জন্যই তো নিয়ম সমান। তাহলে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এদের এত মাথা ব্যথা কেন? কারণ ভারতের পলিসি মেকিং এবং উন্নয়নকে আটকাতে রাখার যে রিমোট কন্ট্রোল এদের হাতে ছিল সেটা এবার চিরতরে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, নিউজ ক্লিকের মতো কেস যেখানে চীনের টাকায় ভারতের মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়ানো হতো, কিংবা শাহিনবাগের মতো ইভেন্ট, এইসব কিছুর পেছনে লুকিয়ে থাকা বিদেশি শক্তির সাপ্লাই লাইন এবার পাকাপাকিভাবে কাটতে চলেছে সরকার। এই বিল শুধু আইনি বিল নয়, এটি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার সব থেকে বড় হাতিয়ার। বিদেশি টাকায় কেনা ইনফ্রাস্ট্রাকচার বাজেয়াপ্ত করবার যে লাস্ট মিসিং পিস বা শেষ অস্ত্রটি এত বছর ধরে বাকি ছিল, এবার এটাই কার্যকর হতে চলেছে। আপনাদের কি মতামত? ভারতের মতো